নমস্কার, ফান্ডাদার আরও একটা গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এসআইআরের হিয়ারিং চলছে, আর এর আগের ভিডিওতেই আমি হিয়ারিং সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলাম, কিন্তু আপনাদের প্রচুর আরও প্রশ্ন এসছে যেগুলোর উত্তর আমি এই ভিডিওতে দেব, এবং প্রত্যেকটা কোশ্চেন প্রচুর লোক কিন্তু করেছেন, সুতরাং সবার জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন যাতে তাদের যে কোয়ারিজগুলো রয়েছে তারা সেই কোয়ারিজের অ্যান্সার পেতে পারেন। তাহলে চলুন আমরা ভিডিওতে ঢুকে পড়ি। আর শুরু করার আগে যে কথাটা সবসময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু জীবন বদলে দেওয়া সব ভিডিও, আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সুন্দর করে তোলার সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না, তাতে যখনই আমরা এই ধরনের আপনাদের প্রয়োজনীয় দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন। আরেকটা কথা, এই চ্যানেলের ভেতরে ঢুকে আপনারা আগের ভিডিওগুলো সার্চ করতে পারেন, সেখানে কিন্তু শুধুমাত্র এসআইআর সংক্রান্ত নয়, আপনার জীবনের প্রত্যেক দিনের প্রয়োজনীয় অনেক ভিডিও আপনি এখানে পাবেন। আপনাদের শরীর স্বাস্থ্যের ভিডিও পাবেন, অন্যান্য টেকনোলজিক্যাল ভিডিও পাবেন। সুতরাং অবশ্যই চ্যানেলটার ভেতরে ঢুকে অন্যান্য ভিডিওগুলো সার্চ করবেন, তাতে অনেক বেশি আপনারা এই ধরনের ভিডিওর মাধ্যমে নিজেদের জীবনকে উপকৃত করতে পারবেন। তাহলে চলুন আবার ভিডিওতে ফিরি। প্রথম যে কোশ্চেনটা নিয়ে আমরা কথা বলবো সেই কোশ্চেনটা করেছেন মহিতোষ মণ্ডল। ইনি এই প্রশ্নটা করেছেন, বলেছেন, আই অ্যাম অ্যান এক্স সার্ভিসম্যান, আই সার্ভড ইন ইন্ডিয়ান এয়ারফোর্স from 5th January 1981 to 31st January 2010. My parents or grandparents are died long before that, 2002, so their names are not listed. After my retirement, I endorsed my name in voter list in 2010, matriculation 1979, Indian passport, my PPO সব কিছুই রয়েছে, আর অ্যান্ড পাসপোর্ট আর সাফিসিয়েন্ট ফর হিয়ারিং। আচ্ছা, উনি যেটা বলতে চাইছেন, উনি বেসিক্যালি ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলেন, কাজ করেছেন 1981 থেকে 2010 অবধি। ওনার বাবা মা মারা গিয়েছেন 2002-এরও অনেক আগে, সুতরাং তাদের নাম নেই স্বাভাবিকভাবেই। এবং রিটায়ারমেন্টের পরে ওনার ভোটার লিস্টে নাম উঠেছে 2010-এ, উনি নাম তুলেছেন, এবং তারপরে ম্যাট্রিকুলেশন পাস করেছিলেন উনি 1979-এ। ইন্ডিয়ান পাসপোর্ট আছে, পিপিও আছে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে। বলেছে এগুলো কি হিয়ারিংয়ের জন্য সাফিসিয়েন্ট? স্যার, আপনাকে এবং আরও যারা এই ধরনের প্রশ্ন করেছেন আমি সবাইকেই বলে দিই, সেটা হচ্ছে যারা সরকারি চাকরি করেছেন, যারা ডিফেন্স স্টাফের বিশেষ করে ছিলেন, তাদের ক্ষেত্রে কোনোই সমস্যা নেই। আপনার হিয়ারিংয়ে শুধু আপনার যাওয়া এবং আপনি যে পিপিওটা নিয়ে যাবেন আর ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটটা নিয়ে গেলেও যেতে পারেন। পিপিও অ্যান্ড ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ইট ইজ এনাফ। আর এছাড়াও যে সমস্ত সরকারি কর্মচারী হিয়ারিংয়ে ডাক পেয়েছেন, তারা তাদের সরকারি যে কাজের যে আইডেন্টিটি কার্ড সেটা এবং সেখানকার একটা সার্টিফিকেট আপনার বসের, সেটা সাবমিট করলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আরেকজন এসছেন, উনি বলছেন, এই ভদ্রলোক উনি বলছেন, আমার গ্র্যান্ডফাদারের নাম 2002-এর লিস্টে, আমি ওই ডিটেলস দিয়ে এসআইআর ফর্মরা জমা দিয়েছি, তার সাথে আমার হিয়ারিংয়ে ডেকেছে, কারণ জানি না। আমার কাছে বার্থ সার্টিফিকেট আছে, মাধ্যমিক অ্যাডমিট রেজিস্ট্রেশনও আছে। আপনার কাছে আছে যখন, তখন অসুবিধা নেই। অনেক সময় কি হয়েছে, হিয়ারিং তো দেখুন, হিয়ারিংয়ে ইন্ডিভিজুয়াল লোকে বসে বসে হিয়ারিংয়ে ডাকেনি, আপনাকে প্রসেসটা বুঝতে হবে। বেসিক্যালি ইলেকশন কমিশন আপনার বিএলও যে ডেটা আপলোড করেছে, যে ডেটাবেস তৈরি হয়েছে 2002-এর ডেটাবেসের সঙ্গে, সেটা ম্যাপিং করা হয়েছে। আমি এটা এর আগের ভিডিওতে ডিটেলে বলে দিয়েছিলাম কীভাবে ম্যাপিং প্রসেসটা হয়েছে। যদি না ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখে নিন, আরও সুবিধা হবে আপনাদের। ওইখান থেকে ওই ম্যাপিংয়ের দ্বারা যে জায়গাগুলোতে ডিসপিউট এসছে সেই ডিসপিউটগুলোতে সবাইকে ডাকা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা প্রযুক্তি দিয়েই মানে ম্যাপিংটা করা হয়েছে, ম্যাচিংটা করা হয়েছে, সেখানে তো লোকে বসে ম্যানুয়ালি অত চেক করেনি। সুতরাং এরকম বেশ কিছু লোককে ডাকা হবে যাদের হয়তো ডাকার প্রয়োজন ছিল না।
আবার এরকমও হবে যে বেশ কিছু লোকের হয়তো ডাকার প্রয়োজন ছিল, তারা হয়তো বাদও পড়ে যাবে। সুতরাং মোদ্দা কথা হচ্ছে কিছু ডিসক্রিপেন্সি থাকবে, খুব সামান্য পার্সেন্টেজ, সেটা 0.5 0.2%, কিন্তু সেই রকম অনেকেই হয়তো ডাক পাবেন, কোনো অসুবিধা নেই। আপনারা গিয়ে আপনাদের কাগজ সাবমিট করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ যেহেতু এই যে ডাকার মানে আপনি ভাবুন যে 1.5 কোটি মানে 7.5 কোটি ফর্মকে ভেরিফাই করা, এটা তো ম্যানুয়ালি করা সম্ভব ছিল না, ফলে টেকনোলজিকে ইউজ করতে হয়েছে। এবং সেখানে টেকনোলজিক্যাল গ্লিচ যেটাকে আমরা বলি, অর্থাৎ সামান্য টেকনোলজি যে প্রোগ্রামিং করা হচ্ছে, সেই প্রোগ্রামিংয়ের মধ্যে কোনো জায়গায় এরর থাকতে পারে, কোনো জায়গায় ভুল থাকতে পারে, বা সঠিক পদ্ধতি অবলম্বন করা নাও হতে পারে। সুতরাং কিছু ডিসক্রিপেন্সি থাকবে, সেটাকে ধরেই আমাদের এগোতে হবে। সেই কারণেই হয়তো ডাক পেয়েছেন, গিয়ে সাবমিট করুন, হিয়ারিং অ্যাটেন্ড করুন। আই থিঙ্ক এভরিথিং উইল বি অল রাইট। আচ্ছা, অশ্বিনী কুমার মণ্ডল, উনি বলেছেন আজ পর্যন্ত অনেক এসআইআর নিয়ে ভিডিও করে বিশ্লেষণ ও তথ্য দিয়ে বুঝিয়েছেন, কিন্তু আপনার মতো তথ্য নির্ভর ও সংশ্লিষ্ট উদাহরণ দিয়ে জলের মতো। আমাকে ধন্যবাদ জানিয়েছি, অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ দাদা। আপনাদের এই যে কমেন্টগুলো, এগুলোই কিন্তু আমার ইন্সপিরেশন, আমাদের ইন্সপিরেশন বলতে পারেন, গোটা টিমের ইন্সপিরেশন। আপনাদের এই কমেন্টগুলো, এগুলোই আরও ভালো ভালো ভিডিও বানাতে আমাদের অনুপ্রাণিত করে। সুতরাং এই ধরনের কমেন্ট অবশ্যই করবেন, আমাদেরও ভালো লাগে। আমরাও চাই যে আপনারা কি ফিল করছেন আমাদের ভিডিও নিয়ে, সেটা আমরাও একটু জানি। আর হ্যাঁ, যেটা বলেছেন নিরপেক্ষ এবং তথ্য সমৃদ্ধ, এইটা আপনি যে কোনো আমাদের চ্যানেলের ভিডিও যদি দেখেন, আপনারা এরকমই পাবেন, এবং এটাই আমরা বজায় রাখার চেষ্টা করি। রাজনৈতিক দলের কাছে নিজেদের বিক্রি করার কোনো মানসিকতা আমাদের নেই। আচ্ছা, এইখানে মিঠুন দে উনি বলেছেন, এর পরের কমেন্টগুলোয় চলে গেলাম। 2002-এর লিস্টে মা বাবার নাম নেই। আমার ডেট অফ ইয়ার 1990, বার্থ সার্টিফিকেট এবং এমপি সার্টিফিকেট আছে। মা বাবা দুজনই মারা গেছেন 5 বছর আগে। তাদের কোনো ডকুমেন্ট আমার কাছে নেই, শুধু তাদের ডেথ সার্টিফিকেট আছে। প্লিজ সাজেস্ট। দাদা, এই আপনাকে আমি বলি, এই প্রবলেমগুলো আপনাদের অনেক আগে সলভ করা উচিত ছিল, আপনারা কেন করেননি আমি জানি না। মোদ্দা কথা হচ্ছে, এমপি সার্টিফিকেট হ্যাজ নো ভ্যালু। আপনাকে আমি বলে রাখি, এই ধরনের সার্টিফিকেট দিয়েই লক্ষ লক্ষ নাম তোলা হয়েছে। কোনো জায়গায় এমপি সার্টিফিকেট দিয়েছে, কোনো জায়গায় এমএলএ সার্টিফিকেট দিয়েছেন, কোনো জায়গায় কাউন্সিলর সার্টিফিকেট দিয়েছেন। এরা 5 বছরের জন্য আসেন, 5 বছর পরে আবার ইলেকশনে ওনারা আসবেন কি না কোনো ঠিক নেই। এবং এই যে সার্টিফিকেটগুলো, এই সার্টিফিকেটগুলো নর্মালি ডিস্ট্রিবিউট করা হয় হচ্ছে তার ভোট ব্যাংকে, বা তাদের যে ভোটার রয়েছে, তার এরিয়ার যে রয়েছে, সেখানে লোককে কিছু করে দেখাতে হবে তার জন্য। এই সার্টিফিকেটগুলো হ্যাজ নো ভ্যালু। হ্যাঁ, বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে পরে সেই বার্থ সার্টিফিকেট ঠিক আছে, কিন্তু আপনার বাবা মা দুজনেই মারা গেছেন 5 বছর আগে, খুব ভালো কথা, কিন্তু কোনো না কোনো কিছু তো তাদের থাকবে। ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, এলআইসি থাকতে পারে, কোনো না কোনো কিছু, জমির দলিল থাকতে পারে, এনিথিং। তো আমার মনে হয় সেটা নিয়ে গেলে পরে সলভ হয়ে যাবে। তারপরে যদি তারপরে না থাকে, বিএলওর সঙ্গে কথা বলুন, হিয়ারিং অ্যাটেন্ড করুন, দেখা যাক কি হয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, দীপঙ্কর বালা বলছি আমার জন্ম সার্টিফিকেট আছে, কিন্তু অনেক পুরনো, হাতে লেখা, ডিজিটাল করিনি এখনও। ওই বার্থ সার্টিফিকেট দিয়ে কি হিয়ারিং পাস করতে পারবো? 100% পারবেন, 100% পারবেন। মনে রাখবেন, এই যে সার্টিফিকেট আপনার রয়েছে, পুরনো হাতে লেখা সার্টিফিকেট, এটার অথেন্টিসিটি ওই ডিজিটাল সার্টিফিকেটগুলোর থেকে অনেক বেশি। কারণ ডিজিটাল সার্টিফিকেট কিভাবে বেরিয়েছে সেটা আমরা সবাই জানি, এবং সেই সার্টিফিকেটের অথেন্টিসিটি ইলেকশন কমিশন মানবে কি মানবে না আমি জানি না, কিন্তু এই হাতে লেখা পুরনো যদি সার্টিফিকেট আপনার থেকে থাকে, সেই সার্টিফিকেট কিন্তু ইলেকশন কমিশন মানবে। আপনি জমা দেন, হ্যাঁ, ভেরিফিকেশন হবে, সেই সার্টিফিকেটটাকে পাঠিয়ে ওরা 5 দিন পরে ভেরিফিকেশন করে নিয়ে আসবে। যদি আপনার সার্টিফিকেট ঠিক হয়, যদি অথেন্টিক হয়, তাহলে পরে হাতে লেখা পুরনো বার্থ সার্টিফিকেটও চলবে। এইবারে তারপরের কমেন্টটায় আসি। এইখানে কমেন্ট করেছেন সাম ঢালি। তিনি বলছেন, স্যার নমস্কার, নেবেন যে সমস্ত বুথে বিএলও দায়িত্বে থাকা ব্যক্তি নিজেই বাংলাদেশি, সেই সব বুথে কি এসআইআর হবে আপনি বলুন। আমরা উত্তর 24 পরগনা বাগদা থানার কথা বলছি।
দাদা, আমি এই ব্যাপারটা কিছুটা এর আগের ভিডিওতে ক্লিয়ার করেছিলাম। আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে এসআইআরটা হচ্ছে, এই এসআইআরটা যখন কমপ্লিট হবে তখন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যেভাবে এই এসআইআরটা করা হচ্ছে না, মানে আমাদের এখানকার কোনো রাজনৈতিক দল তাদের সুদূর কল্পনাতেও এটা মানে ভেবে উঠতে পারেনি। এই যে বিএলও বাংলাদেশি হতে পারে, কারণ যখন বিএলও রিক্রুট হয়েছে তখন বেসিক্যালি তিনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত, সেই জন্যই তাকে রিক্রুট করা হয়েছে। আর এখানে আরেকটা কথা আমি বলবো যে এই যখন এসআইআর কমপ্লিট হবে তখন তারপরে উনি থাকেন কিনা সেটা একটা ব্যাপার। দুই হচ্ছে, দেখুন, অ্যাজ আ সিটিজেন মানে নাগরিক হিসেবে আমাদেরও তো কিছু দায়িত্ব রয়েছে। এই যে আপনি আমাকে জানাচ্ছেন যে ইনি আমাদের বুথের যে বিএলও তিনি বাংলাদেশি, তো তার নিশ্চয়ই ড্রাফট রোলে নাম এসছে, তো সেই নামের এগেনস্টে একটা ফর্ম 7 জমা দিয়ে আপনি আপিল করুন যে এই ভদ্রলোক অ্যাকচুয়ালি বাংলাদেশি, এটা একটা ভালো হবে। এবং যেই আপনি আপিল করবেন সঙ্গে সঙ্গে কিন্তু অনেক বেশি স্ক্রুটিনাইজড ওয়েতে তার হিয়ারিং কিন্তু হবে, এটা আমি আপনাকে বলে দিতে পারি। সুতরাং এবং এই জন্যই এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে অ্যাজ আ সিটিজেন, নাগরিক হিসাবে এটা কিন্তু আমাদের দায়িত্ব। আমরা যদি জানি যে না অমুকে বাংলাদেশি, এটা যদি আমরা জানি তাহলে অবশ্যই কিন্তু আমরা ফর্ম 7-এ অবজেকশন দিন, অবজেকশন আমাদের দেওয়া উচিত। এবং তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা হবে। অবজেকশন দিন। আপনি যদি জানেন যে ইনি বাংলাদেশি, অবজেকশন দিন। নিশ্চয়ই ওনার নামও আছে ওই ড্রাফট রোলে, সেই ড্রাফট রোলের নাম ধরে আপনি একটা ফর্ম 7-এ অবজেকশন জমা দিয়ে দিন। বা আপনি যদি নিজে দিতে না পারেন, আপনার লোকালিটিতে যে পার্টি অফিসগুলোতে জানান, দেখুন ঠিক কাজ হবে। সুতরাং সেটা আমাদেরও দায়িত্ব। আর তার সঙ্গে সঙ্গে আমি আবারও একটা কথাই বলছি, মানে আপনাকে আমি বলি যে সেটা হচ্ছে যে মানে এই যে এসআইআরটা হচ্ছে না, এটা এনআরসিরও বাবা। আমি কেন বলছি সেই নিয়ে আমি এর পরে এই যে নিউ ইয়ার আসছে, নিউ ইয়ারে আমি আপনাদের একটা ডিটেলে এই নিয়ে ভিডিও করে দেবো কেন আমি এই কথা বলছি। এবং রাজনৈতিক দলগুলো তারা সুদূর কল্পনাতেও আনতে পারেন, মানে তাদের কল্পনাতেও আসেনি যে এই রকম একটা এসআইআর হতে পারে। আপনি ওয়েট করুন আরও আর একটা মাস, তারপরে আপনি দেখবেন পরিস্থিতি কি দাঁড়ালো। কারণ এই যে সফটওয়্যার ড্রিভেন যে সিস্টেমটা ইলেকশন কমিশন নিয়ে এসছে, ইটস জেম অফ আ সিস্টেম, মানে দারুণ। সরকারবাবু তিনি বলছেন আমি ফার্স্ট হিয়ারিংটা মিস করে গেছি, যেটা 28শে ডিসেম্বরে ছিল, 15 ঘন্টা লেট ছিল, প্রেজেন্ট থাকতে পারিনি, বিএলওকে কল করে ম্যাটারটা জানিয়েছি, আমার রিলেটিভে গেছে। তাহলে কি সেকেন্ড হিয়ারিং পাওয়ার চান্স আছে? অবশ্যই আছে। আপনি যদি আপনার এটা জানিয়ে থাকেন অবশ্যই আপনি সেকেন্ড হিয়ারিং পাবেন। ইলেকশন কমিশন সবাইকে ইনক্লুডই করতে চাইছে, যারা তাদের কাগজপত্র সাবমিট করতে অসমর্থ হচ্ছেন তাদের কথা বাদ দিয়ে। সুতরাং আপনার যদি হিয়ারিং মিস হয়ে থাকে আপনি আবার হিয়ারিংয়ে ডাক পাবেন, আপনি সেই হিয়ারিং অ্যাটেন্ড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মনিকা রায় বলেছেন হিয়ারিং যদি না দিতে পারি বাংলাদেশ পাঠিয়ে দেবে। আচ্ছা, আমি এর আগের ভিডিওতেও বলেছি, আবার আমি বলি, ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ভোটার লিস্ট তৈরি করা। তারা না নাগরিকত্ব কেড়ে নিতে পারে, না নাগরিকত্ব দিতে পারে, না বাংলাদেশ পাঠাতে পারে, না বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারে। এই কাজগুলো ইলেকশন কমিশন কোনোটাই করতে পারে না। সুতরাং আপনার এই বিষয় নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। আপনি হিয়ারিং যদি অ্যাটেন্ড নাও করেন, যদি এবার হলো না, আপনি পরের বছর আবার ফর্ম 6 ফিল আপ করে নাম তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। নাম যদি কেটেও যায় আপনি আবার নাম তুলতে পারেন। আপনি যদি বৈধ নাগরিক হন, আপনার কাছে যদি তার প্রমাণ থাকে, তাহলে পরে আপনি যে কোনো সময় গিয়ে নাম তুলতে পারেন। ভোটার লিস্টে নাম থাকা বা না থাকার সঙ্গে কিন্তু নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। ধরুন যার বয়স 16 বছর, ভোটার লিস্টে নাম ওঠেনি, সে কি ভারতের নাগরিক নয়? তার বাবা মা যদি ভারতের নাগরিক হয়ে থাকেন, তার জন্ম যদি ভারতে হয়ে থাকে,
সেও ভারতের নাগরিক। সুতরাং ভোটার লিস্টের নাম হচ্ছে একটা ব্যাপার। হ্যাঁ, ভোটার লিস্টের নাম না থাকলে নাগরিক নয় এটা নয়, কিন্তু ভোটার লিস্টের নাম থাকতে হলে নাগরিক হতে হবে, এইটা হচ্ছে মূল কথা। তো সুতরাং আপনার এই কোনো ব্যাপার নেই, বাংলাদেশ কেউ আপনাকে পাঠিয়ে দেবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এসআইআর এর মাধ্যমে বেসিক্যালি চিহ্নিত হয়তো করা হবে, কিন্তু তাদের পাঠানো রাখা এই সব কিছুই ডিপেন্ড করছে সরকারের ওপরে, সরকারকে ডিসাইড করে তার ওপরে। চিহ্নিতকরণ আর পাঠিয়ে দেওয়া দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আচ্ছা, আধার কার্ড ভোটার কার্ড ছাড়া বিশ্ব বর্মন উনি বলছেন আধার কার্ড ভোটার কার্ড ছাড়া 1987 সালের ভোট তোলার হিয়ারিংয়ের কাগজ আছে, 88 সালের ভোটার লিস্ট আছে, 84-88 সালের ব্যাংকের কাগজ আছে, এইগুলো আছে, তবু কি নাম থাকবে না? নিশ্চয়ই থাকবে দাদা, নিশ্চয়ই থাকবে, কোনো চিন্তা করবেন না। আপনি এই কাগজগুলো নিয়ে হিয়ারিং অ্যাটেন্ড করুন, অবশ্যই থাকবে, চিন্তা নেই করুন। আচ্ছা, এবারে একজন বলেছেন বিশ্বজিৎ অধিকারী স্কুল সার্টিফিকেট হবে না কেন যদি তার রেজাল্ট থাকে? কোনো ব্যক্তি যদি ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে এবং প্রতি ক্লাসের রেজাল্ট দেখায়, সেক্ষেত্রে তার সার্টিফিকেটের কোনো মূল্য নেই? দাদা, এই সব কিছুরই দাদা মূল্য আছে, কিন্তু সমস্যাটা কি জানেন তো? ব্যাপার হচ্ছে আমরাই সেগুলোকে মূল্যহীন করে দিয়েছি। আজকে যদি আমাদের দেশে পয়সার বিনিময়ে স্কুল সার্টিফিকেট না বেরোতো, রাজনৈতিক দলের দাদাগিরির জন্য যদি স্কুল সার্টিফিকেট না বেরোতো, তাহলে ওই স্কুল সার্টিফিকেটের ইকুয়াল মূল্য থাকতো। প্রবলেম হচ্ছে আমরাই সেগুলোকে নষ্ট করে দিয়েছি। আমরাই আজ ওই সার্টিফিকেটগুলোতে একজন এমপি সার্টিফাই করছে, এর মূল্য থাকবে না কেন? প্রবলেম হচ্ছে যে উনি নিজে সার্টিফাই করছেন শুধুমাত্র তার ভোট ব্যাংকে অটুট রাখার জন্য, শুধুমাত্র তার ভোটারকে খুশি করার জন্য, তার রাজনৈতিক সুবিধে আদায় করার জন্য। এইগুলো করার জন্য এই প্রবলেমটা তৈরি হয়েছে। যদি আমরা সৎ থাকতাম তাহলে তো অনুপ্রবেশই হতো না। যদি আমরা সৎ থাকতাম তাহলে প্রত্যেকটা জিনিসের মূল্য থাকতো। আমরা এই মূল্যবান জিনিসগুলোকে মূল্যহীন করেছি, সেই কারণে আজকে সমস্যা হচ্ছে। আমরা করেছি, আপনি করেছেন, আপনারা করেছেন, আমরা সবাই মিলে করেছি। যে জিনিসগুলোর মূল্য থাকা উচিত সেগুলোকে মূল্যহীন করে দিয়েছি। এটা আমাদের ফল্ট, আমাদের দোষ, ভুগতে তো হবেই। জন্ম সার্টিফিকেট সাম্প্রতিক তুললে হবে, এই বিষয়ে বিভূতি মণ্ডল দাদা এই বিষয়ে একটু ডিসপিউট আছে, হবে কিনা সেটা ইলেকশন কমিশন আপনি জমা দিতে পারেন হিয়ারিংয়ে জমা দেওয়ার পরে সেটা ভেরিফিকেশনে যাবে। আপনি একটা কথা শুধু মাথায় বসিয়ে নিন, ইফ ইট ইজ জেনুইন, যদি সেটা সত্যি আপনার ওই তারিখেই জন্ম হয়ে থাকে, ওই জায়গায় জন্ম হয়ে থাকে, ওই হসপিটালে হয়ে থাকে, তাহলে পরে সেই সার্টিফিকেট আপনি এখন তুলুন আর 30 বছর আগে তুলুন, ইকুয়ালি ভ্যালিড থাকবে। আপনি সবচেয়ে ভালো জানেন যে আপনার সার্টিফিকেটটা আসল না সেটা কোনো অসৎ উপায় অবলম্বন করে বানানো হয়েছে, আপনি সবচেয়ে ভালো জানেন। সুতরাং আপনি যদি জানেন যে আপনার সার্টিফিকেট জেনুইন, সত্যি সত্যি ওই দিন আপনি জন্মেছিলেন এবং সেই সার্টিফিকেটটাই আপনি নিয়েছেন, আপনার কোনো ভয় নেই। তাহলে এনকোয়ারিও যদি হয়, এনকোয়ারি তো সত্যি বেরিয়ে আসবে। আর যদি আপনার মনে হয় যে না আমার সার্টিফিকেটে গলদ আছে, আমি এর আগের দুটো ভিডিও তো আমি ওয়ার্ন করেছি, যে সার্টিফিকেট জমা দিচ্ছেন খুব বুঝে শুনে জমা দেবেন। তার কারণ হচ্ছে আপনার সার্টিফিকেট যদি জাল প্রমাণিত হয়, যদি অসৎ উপায় অবলম্বন করে সার্টিফিকেট আসল হতে পারে, কিন্তু অসৎ উপায় অবলম্বন করে সার্টিফিকেটটা বানানো হয়েছে। ধরুন পাসপোর্ট আপনার অরিজিনাল, কিন্তু পাসপোর্টে আপনি যে ডিক্লারেশন দিয়েছেন যে আপনি অমুক জায়গায় জন্মেছিলেন সেটা হয়তো সত্যি নয়, তাহলে বেসিক্যালি কিন্তু ডকুমেন্টটা ফেক হয়ে গেল। সুতরাং ডকুমেন্ট অ্যাকচুয়ালি আসল কিনা, ডকুমেন্টটা সত্য কিনা, এটা আপনি সবচেয়ে ভালো জানেন। সুতরাং আপনি যদি জানেন যে এটা ঠিক, জমা দিন। কিন্তু যদি ভুল দিয়ে থাকেন এবং যদি ধরা পড়েন, কারণ স্ক্রুটিনি কিন্তু হবে, আর ধরা যদি পড়েন তাহলে নাম তো কাটবেই,
তার সঙ্গে সঙ্গে জেল যাত্রাও কিন্তু নিশ্চিত। এইটা কিন্তু মাথায় রাখবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনি মার্কড হয়ে গেলেন, আপনার উত্তরাধিকারীরাও ভারতের নাগরিক হওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের সাংঘাতিক সমস্যা তৈরি হবে। কারণ আপনি যদি একবার আইডেন্টিফাইড হয়ে যান যে আপনি ফেক ডকুমেন্ট দিয়েছেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী জেনারেশনের কপালেও প্রচুর দুঃখ আছে। আচ্ছা, আমি বাসুদেব তিনি বলছেন, আমি মাঝে মাঝে আপনার ভিডিও দেখি, একটা প্রশ্ন যদি সম্ভব হয় হেল্প করেন। আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সাথে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট রয়েছে, বাবা মা নাম আছে, মায়ের নাম আছে, আমার পাসপোর্ট আছে, এক কথায় বিদ্যমান, তাহলে আমার নোটিশ এসেছে কেন? দাদা, এটা কোনো অসুবিধা নেই, আপনার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি যা যা বলেছেন সেইগুলো সবই রয়েছে আপনার কাছে। অনেক সময় আমি এটা এর আগেও বলে দিলাম, অনেক সময় যেহেতু এই পুরো জিনিসটা টেকনোলজি করেছে, প্রোগ্রামিংয়ের মাধ্যম দিয়ে এই ম্যাচিংগুলো করে হিয়ারিং নোটিশ পাঠানো হয়েছে, সেহেতু কোনো জায়গায় প্রবলেম হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সেই প্রবলেমগুলো আপনি হিয়ারিংয়ে অ্যাটেন্ড করলেই সেগুলো সলভ হয়ে যাবে। আপনার কাছে যা কাগজ রয়েছে তার সবই একদম ঠিকঠাক, আপনার এই দিয়ে নাম উঠে যাবে, কোনো অসুবিধা নেই। আসলে এই কোশ্চেনগুলো যেগুলো আমি অ্যান্সার দিচ্ছি, সেই কোশ্চেনগুলো অনেক লোক করেছেন, সেই জন্য আমি সেগুলো অ্যান্সার দিচ্ছি। কারো ইন্ডিভিজুয়াল যদি প্রবলেম থাকে, তাহলে আমি সাজেস্ট করবো তিনি বিএলওর সঙ্গে যোগাযোগ করে নিন। আমার মনে হয় উনি আপনাকে বেটার হেল্প করতে পারবেন, বা আপনি এই আরোর সঙ্গেও দেখা করে নিতে পারেন, ওখান থেকেও আপনি হেল্প পাবেন। আর মোটামুটিভাবে আমি আজকে আবার কিছু কভার করে দিলাম, যেগুলো অনেকের প্রশ্ন ছিল, অনেকের ছিল। আর ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না। শিগগিরই ফিরবো নতুন বছরের শুভেচ্ছাও আপনাদের সবাইকে জানাই, আর নতুন বছরে ফিরবো একটা দুর্দান্ত ভিডিও সঙ্গে নিয়ে। ততক্ষণ অবধি বাই।